শিক্ষার্থী ও জনতার সাম্প্রতিক আন্দোলন ঘিরে নিহতদের ব্যাপারে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী জামিউল হক ফয়সাল। জনাব জামিউল হক ফয়সাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এত বড় মৃত্যুর ঘটনা, 650 জনের প্রাণহানি, যেটি প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে জাতিসংঘের, বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন একজন মানবাধিকার কর্মী হিসেবে? দেখুন, এটা তো নিঃসন্দেহে এটি দুঃখজনক ঘটনা যে 650 জনের কথা জাতিসংঘ তাদের রিপোর্টে এসেছে, যেটি আজকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তিনি এটিকে আজকে প্রকাশ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটি আসলে সরকারের সহনশীলতার অভাবে ঘটেছে, অথবা যদি বলি সরকারের অনমনীয় যে মনোভাব ছিল সেটির কারণে ঘটেছে। এই 650 জন প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য মানুষের আহত অবস্থায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, গুলিবিদ্ধ অবস্থায় আছেন। এই বিষয়টি নিশ্চয়ই ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই যে আপনি বলছিলেন যে আসলে সরকারের এখানেও কিছু দায় আসলে নিশ্চয়ই ছিল, তো বিগত সরকার কি পারতো না এই প্রাণহানি ঘটনাটি কমাতে, বা কিংবা এর দায় আসলে বিগত সরকারের কতটুকু বলে আপনি মনে করেন? দেখুন, আজকে একটু অসমর্থিত সূত্রে আজকে একটি পত্রিকা রিপোর্ট করেছে যে সরকারের দুজন প্রতাপশালী মিনিস্টার যারা অ্যারেস্ট হয়েছেন, তারা যে বক্তব্য দিয়েছেন, বলছেন যে প্রাইম মিনিস্টার সহ স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন এবং যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন ওই দলের সরকার দলের ওবায়দুল কাদের সাহেব, তাদেরকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রী বলেছেন যে তাদের অনমনীয়তা এবং তাদের হটকারিতার কারণে। সো ডেফিনেটলি এটা সরকার প্রথম দিকে যদি ওনারা এটাকে সহনশীল ভাবে দেখতেন এবং তাদের যদি এখানে তাদের যে আবারও বলছি যে অনমনীয় যে আচরণটা ছিল, যদি ওইটাকে ওনারা সহনশীল ভাবে দেখতেন, একটি যৌক্তিক সমাধান নিশ্চয় করতে পারতেন। কিন্তু সরকারের দাম্ভিকতার জায়গা থেকে এবং তারা যে জনগণের নির্বাচিত সরকার, যে যখন মানুষের উপর একটা দায়িত্ব থাকে, জনগণের নির্বাচিত সরকার না হলে যে ঘটনা ঘটে, এই ক্ষেত্রে তাই ঘটেছে। তারা কারো কাছে অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে তারা জনমনে যে বিক্ষোভ, যে অসন্তোষ, সেটিকে ওনারা পালসটা বুঝতে পারেন নাই ছাত্র জনতার, যে কারণে সেই অভ্যুত্থানটি ঘটেছে আমি মনে করি। আচ্ছা, এই যে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন 10 পৃষ্ঠার যে প্রতিবেদন, সেখানে কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই বাহিনীর উপর এই ধরনের অভিযোগ আনা, একটু যদি বিস্তারিত আপনি বলেন, যে প্রেক্ষাপটগুলো দেখেছেন তার আলোকে একটু বিস্তারিত জানতে চাইছি আপনার কাছে। রিপোর্টটা আমি পড়ছিলাম কিছুক্ষণ, আমি পড়ছিলাম সন্ধ্যা থেকে রিপোর্ট। খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। মানবাধিকার কমিশন, জাতিসংঘ কিন্তু শুধু 650 জনের তালিকা প্রকাশ করেই ওনারা কিন্তু ক্ষান্ত হন নাই। ওনারা 21টি রিকমেন্ডেশন দিয়েছেন। তার মধ্যে ওনারা স্পেসিফিক বলেছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছে, ওয়ার্ডটা ইউজ করেছে। আইন শৃঙ্খলাকারী বাহিনীর সাধারণ মানুষের উপরে তারা বুলেট ছুড়েছে, তারা সাউন্ড গ্রেনেড ছুড়েছে, তারা মারণাস্ত্র ব্যবহার করেছে এবং বলেছে, রেকমেন্ডেশন দিয়ে ওখানে বলেছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বলতে, আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই পুলিশ এখানে মুখ্য ভূমিকা পালন করেছিল বা বিজেপির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল নিশ্চয়, কিন্তু তাদেরকে সকল বিজেপিকে ব্যান করে দিতে বা পুলিশকে ব্যান করে দিতে রাষ্ট্র চলবে না, এটি বুঝিয়েছেন যারা সেই সময় কমান্ডিং অফিসার ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতিসংঘের রেকমেন্ডেশন আছে। সো আমরা যেহেতু জাতিসংঘের একটি সিগনেটরি রাষ্ট্র, জাতিসংঘের রেকমেন্ডেশনটাকে আমরা খুব সহজেই উড়িয়ে দিতে পারবো না। এটা সরকারের কিন্তু একটা অব্লিগেশন আছে জাতিসংঘের সুপারিশের ভিত্তিতে। ডেফিনেটলি আমার মনে হয় বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার আছে, তারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আপনাকে আরেকটি কথা মনে রাখতে হবে, কারণ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কিন্তু আমাদের সেনাবাহিনী যেমন আছে, একই সঙ্গে আমাদের অন্যান্য বাহিনীও কিন্তু কাজ করছে, অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছে। সো দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এখন সরকারের একটা দায়িত্বের পর্যায়ে চলে গেছে। এটা কিন্তু হালকা করে দেখার সুযোগ নেই। 21 দফাটাকে হালকা করে, জাতিসংঘের যে রিকমেন্ডেশন আছে 21 দফা, সেটিকে কিন্তু হালকা করে দেখবে না আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার। একটু জানতে চাইছি যে বাংলাদেশের যে এখন বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার, তারাও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে কাজ করছেন, অর্থাৎ হতাহত কতজন হলো, সরকারও নিশ্চয়ই অভ্যন্তরীণ ভাবে এটি চেষ্টা করবে। তো এই প্রতিবেদন তাদেরকে সহায়ক ভূমিকা পালন করবে কিনা?
ডেফিনেটলি আরেকটা কথা, আপনি যদি দেখেন, আপনি ওই রিপোর্টটা যদি পড়েন বা পড়েছেন, নিশ্চয়ই দেখেছেন যে সেখানে বলা আছে যে এই অপরাধগুলো কিন্তু মানবতা বিরোধী অপরাধ। এটা কিন্তু একদম কোট করে বলেছে, মানবতা বিরোধী অপরাধ। আপনি যদি বাংলাদেশের মানবাধিকার যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি আছে, সেটি যদি আপনি 2 ক দেখেন, সেখানে কিন্তু বলা আছে মানবতা বিরোধী অপরাধ। সেখানে কিন্তু বলা নাই যে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে, সেখানে বলা আছে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সো আমার মনে হয় সরকারের একটা সুযোগ আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে যে অপরাধটি মানবতা বিরোধী অপরাধ বলে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এবং তারা রিকমেন্ডেশন দিয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য, সেখানে আমার মনে হয় জাতিসংঘের পর্যবেক্ষণে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি আছে, সেখানে মানবতা বিরোধী অপরাধে যারা এই অপরাধ এই যে 21 দিনের যে সংঘর্ষ, যে সহিংসতা হয়েছে, যে সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, 650 জনের কথা জাতিসংঘ বলেছে। বাস্তবিক অর্থে হয়তো এই সংখ্যাটা আরো ছাড়িয়ে যেতে পারে, কারণ অনেকেই বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক অজ্ঞাত পরিচয় লাশ তাদেরকে দাফন করা হয়েছে। তো সেইগুলো নিশ্চয়ই সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল যে প্রতিজ্ঞাটি ছিল, যারা ওনারা আমরা সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে জেনেছি, ওনারা বলেছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার হবে। এটা হচ্ছে তাদের প্রায়োরিটি। সো প্রায়োরিটিকে সেট করতে গিয়ে নিশ্চয়ই ওনারা সকল অপরাধটাকে নিয়ে যাবে, এবং এটি নিশ্চয়ই যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি এখনো বহাল আছে, সো আমার মনে হয় যে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যেখানে জাতিসংঘ বলেছে, সেখানে নিশ্চয়ই দ্রুত গতিতে, এবং আমি অবশ্যই বলবো সেটি পর্যাপ্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যেন আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিচার প্রক্রিয়া নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না হয়। জাতিসংঘের সুপারভিশনে কিন্তু এখন এই বিচারটি করা সম্ভব। একটু সবশেষে আপনার কাছে জানতে চাইছি যে নিশ্চয়ই দেখেছেন, যেহেতু আমাদের বাংলাদেশে একটু সবসময় এই ধরনের রাজনৈতিক অস্থিরতা আমরা দেখি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে সরকারের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করার একটা প্রচলন আমরা দেখেছি, বিগত সব সরকারের সময় দেখেছি। এই বর্তমানে যে রিপোর্টটি আমরা দেখলাম, জাতিসংঘ যে সুপারিশগুলো দিয়েছে, তার আলোকে যদি আপনি বলেন যে এর ফলে কি ভবিষ্যৎ যারা সরকার আসবেন, তারা বিরোধীদের বা বিরোধী মত দমনে এই বাহিনীগুলোকে আবার ব্যবহারের ক্ষেত্রে বিবেচনা করবেন বা ভাববেন দ্বিতীয়বার, এমনটি মনে হচ্ছে কিনা আপনার, বা আপনার নিজস্ব কোনো সুপারিশ আছে কিনা? ধন্যবাদ। আমি একজন সাধারণ নাগরিক, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, এবং আমি একজন মানুষের অধিকার কর্মী হিসেবে, যেহেতু মানবাধিকার নিয়ে আমি কাজ করছি। সো আমার ব্যক্তিগত একটা অভিমত হচ্ছে যে দৃশ্য বাংলাদেশের মানুষ দেখেছে, যে আইন শৃঙ্খলা বাহিনী দেখেছে, তারা নিশ্চয়ই ভবিষ্যতে আর মিসইউজ হবে না যে সরকারি আসুক। এটা হচ্ছে আমার প্রথম, আমার মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে। দেখুন, বিগত এই যে মানুষ রাজপথে নেমে এসেছে, রাজপথে নামার শুধুমাত্র কিন্তু কোটার বিরুদ্ধে মানুষ নামেনি, মানুষ কিন্তু নেমেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, মানুষের পঞ্জীভূত ক্ষোভ। মানুষ গত 3টি নির্বাচন, যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন একটি মানুষ যখন গণতান্ত্রিক সরকার থাকে না, তখন তার চেইন অফ কমান্ড ভেঙে পড়ে, মানুষের মধ্যে স্বৈরাচারী একটি মনোভাব করে। সেক্ষেত্রে পুলিশ স্বৈরাচারী সরকারকে সাপোর্ট দিতে গিয়ে তারা তাদের নিজস্ব কর্মটা ভুলে গিয়েছিল, যে তারা যে জনকল্যাণে ভূমিকা রাখা দরকার, সেটি না করে তারা তাদের নিজস্ব উন্নয়নের কাজে লেগেছিল, আর সুশাসন ছিল না। বিচার বিভাগের বিষয়ে আমি বলতে পারি মানুষের আস্থাহীনতা ছিল বিচার বিভাগ। আমার খুব দুঃখ লেগেছে, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি নিশ্চয়ই চাইবো না আমার কর্মক্ষেত্রে বা কোনো বিচারকের কর্মক্ষেত্রে লাঠিসোঁটা নিয়ে কোনো বহিরাগত আসুক, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ বিচার বিভাগের প্রতি আস্থাহীন হয়েছিল। তাই আমার একটা অনুরোধ থাকবে, যদি এই অনুষ্ঠানটি যদি সরকারের নীতি, যারা অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকরা আছেন, তারা যদি দেখেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা বিচার বিভাগটা স্বাধীন করেন। প্রকৃত অর্থে বিচার বিভাগ স্বাধীন করলে যারা দুর্নীতিবাজ, যারা আইনের শাসন মানে না, যদি মানুষ বিশ্বাস করতে শিখে যে কোনো ধরনের অপরাধের বিচার আদালতে গেলে পাওয়া যাবে, এবং আদালতে গেলে তার কঠিন বিচার হবে, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হয়ে গেলে দেখবেন এই ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না। এটা হচ্ছে আমি মনে করি। জনাব ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ।